ভেরি গুড মর্নিং ম্যাডাম, আপনাকে লালে দারুণ দেখতে লাগছে আজকে। কি বিউটিফুল লাগছে, মানে ইউ আর লুকিং সো প্রিটি। আপনার পুরো ড্রেসটা আমি একটু দেখি আজকে। বাহ, একদম পা থেকে মাথা অবধি টোটালি ডেকড আপ। কি সুন্দর সেজেছেন, মানে সত্যি থ্যাংক ইউ। এত প্রিটি লাগছে। বলুন। ধন্যবাদ। শুভ সকাল, গুড মর্নিং। জার্মানি বলে গুটেন মর্গেন। গুটেন মর্গেন। তাই একটু জার্মান ভাষায় বললাম। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি তো ওখানকারই সিটিজেন। হ্যাঁ। আর আপনার তো যাওয়ার সময় হয়ে এলো জার্মানি, আর একটা দিন বাকি আছে। আর তো হাতে সময় নেই এখন, তাড়াহুড়ো করে যাদের যাদের সাথে দেখা করা হয়নি তাদের সাথে আপনাকে আরো আজকের ভিতর অনেক ইচ্ছে পূরণ হচ্ছে না, অনেক ইচ্ছে। আবার যাওয়ার ইচ্ছে ছিল, সেটা হচ্ছে না। ঠিক ঠিক। তাহলে আবার আসার প্ল্যান, মানে কলকাতায় আসার প্ল্যান কিছু আছে কি? সাধারণত এই সময় আসি, হুম। হয়তো আবার এই সময় আসতে পারি আগামী বছর। আচ্ছা, ফিল্ম ফেস্টিভ্যালে তো আপনি প্রতি বছরই আসেন না? অনেক বছর থেকে আসি, মানে যখন নন্দনে ফেস্টিভ্যাল ছিল তখন থেকে আসি। কারণ আমি নিজে ফিল্ম সোসাইটির মেম্বার ছিলাম বাংলাদেশে যখন ইউনিভার্সিটিতে পড়তাম। আর ফিল্মের সঙ্গে আমার ওই গোষ্ঠীর সঙ্গে খুব জড়িত ছিলাম, ফেস্টিভ্যালের সঙ্গে। এবং আমার নিজের একটা কবিতা, যেটা আমি একজন ইয়াং পরিচালক, তাকে দিয়ে আমি ওটার ডকুমেন্ট করেছিলাম। আমি নিজে ওকে অনেক পরামর্শ দিয়েছিলাম কীভাবে কোন ছবি নেওয়া, কার কণ্ঠস্বর কীভাবে নেওয়া। আমি দীর্ঘদিন তো ব্রডকাস্টার হিসেবে কাজ করেছি ডয়েচে ওয়েলেতে। তারপরে সেটার আমি প্রযোজনাও আমি করেছি। এবং ওটা নিউ ইয়র্কে একটা ফেস্টিভ্যালে, ছোটো ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। আচ্ছা। তারা নির্বাচন করেছিল, স্পেনে একটা পুরস্কার পেয়েছে ছবি। আচ্ছা আচ্ছা। প্রযোজক হিসাবেও আমি অ্যাক্টিভ এবং পার্টি পরিচালনাও বলতে পারেন। হ্যাঁ, এইটা আজকে, এই ইনফরমেশনটা আমি আজকে পেলাম, এটা আজকে জানতে পারলাম। বলতে পারি না, সেই জন্য আমার অনেক কথা বলা হয় না, না বলা হয়ে থাকে। সকলেই ভাবে আমি বাংলা সার্ভিসে কাজ করেছি, ডয়েচে ওয়েলের, এইটুকুই জানে। কিন্তু আমি ওখানে বিভিন্ন বিভাগে কাজ করেছি, যেমন বাংলাতে করেছি, ইংরেজিতে। আর জার্মান বিভাগে একটা প্রতি মাসে একটা স্টেজ শো হতো। আচ্ছা। নগর পরিক্রমা নামে, ওটা জার্মানির বিভিন্ন শহরে ঘুরে ঘুরে হতো। উদ্দেশ্য ছিল জার্মানির বাইরে যারা বাস করছে তারা যেন ভুলে না যায় জার্মান ভাষায়। ওটাতে আমি ওই মঞ্চ অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতাম। তো ওটাতে আমি খুব জনপ্রিয় ছিলাম। অনুষ্ঠান করে ওখানকার পত্রিকায়, রেডিও টিভিতে প্রচার হতো। এরকম 12 বছর এই প্রোগ্রামটা করার পর পাবলিক রিলেশন মার্কেটিং ডিপার্টমেন্ট ডয়েচে ওয়েলে, যেটা কেন্দ্রীয় বিভাগ, মানে 30টা রেডিও প্রোগ্রাম, 3টা টেলিভিশন প্রোগ্রামের যে কেন্দ্রীয় পাবলিক রিলেশন মার্কেটিং ডিপার্টমেন্ট, সেখানে একটা পদ খালি হলো। তো ওখানে আমি অ্যাপ্লাই করলাম। যেহেতু আমি দীর্ঘদিন পাবলিক রিলেশন ধরনের কাজ করেছি, তো আমার ওটা ওই পদটা পেলাম। জার্মানিতে ডয়েচে ওয়েলেতে একটা নিয়ম আছে, মানে কর্তৃপক্ষ আর ইউনিয়ন। আচ্ছা। একটা পার্মানেন্ট চাকরির জন্য কর্তৃপক্ষের দিক থেকে সবটার বেশি ভোট লাগে এবং ইউনিয়নের পক্ষ থেকে। তো সৌভাগ্যক্রমে আমি সেটা পেয়ে গেছি। আমি শ্রোতাদের কাছেও খুব জনপ্রিয় ছিলাম। ওরা এখনও, আমি যখন যাই দেশে আমাকে খোঁজে। এখানে পশ্চিমবঙ্গেও আমার অনেক শ্রোতা আছে যারা আমার ভক্ত ছিল সেই বাংলা প্রোগ্রামে যখন আসে। তো এই আর কি, আমার না বলা কথা কিছু বললাম। আপনার সঙ্গে অনেক সহজ হয়ে গেছে, আপনি কয়েকবারই আমার কাছে এসেছেন। হ্যাঁ, আমাদের বেশ কয়েকবার দেখা হয়ে গেল। মন খুলে কথা বলেন, তাই একটু খুব সুন্দর লাগছে আপনি যে এই কথাগুলো বলছেন, এইভাবে বলছেন, মানে আই এম অলসো প্রিভিলেজড, মানে আই এম অলসো অনার্ড ভেরি মাচ। এখানে একটা কারণ আছে, আপনি আমাদের প্রিয় একজন মানুষের নাতনি হন। গোর্দা ডালিম মিউজিয়ামে ওখানে কাজ করতেন, আমাকে ভীষণ ভালোবাসতেন, স্নেহ করতেন। ম্যাম একটু জোরে বলবেন, একটু জোরে। গোর্দা ডালিম মিউজিয়ামে ওখানে কাজ করতেন, আপনাকে খুবই ভালোবাসতেন। আমাকে খুবই ভালোবাসতেন। আমি গোর্দার কথা ভুলবো না করে। গোর্দাও প্রচারমুখী ছিলেন না, ওনার কথা কেউ জানতো না। আমিও ওই ধরনের জানি না, সে কারণেই কিনা গোর্দা আমাকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন। আমার ইন্দিরাদির সাথেও সেদিন কথা হলো। ইন্দিরাদিও বললেন যে মানে আমার দাদুর মাধ্যমেই, মানে গৌরদার মাধ্যমেই আপনার সাথে ইন্দিরাদির পরিচয় হয়েছিল। ইন্দিরাদি এখন আছেন শান্তিনিকেতনে, আজকে রাত্রিরে ফিরছেন। তো আপনাকে খুব ভালো করেই চেনেন, আমি আপনার কথা বললাম সেদিন।
বলো হ্যাঁ। সাথে দেখা হয়, বিভিন্ন অনুষ্ঠানে ওখানে দেখা হয়। আমি নিজেও আমার একটা বেঙ্গল সেন্টার বলে একটা অর্গানাইজেশন আছে রেজিস্ট্রি করা, হ্যাঁ। আমি বিভিন্ন অনুষ্ঠান করি। আমি এখান থেকে হৈমন্তী শুক্লা এবং দুজন বিখ্যাত সেতার বাদক নিয়ে গিয়েছিলাম, এবং আরও অনেক বাংলাদেশ থেকে জাতীয় অধ্যাপক প্রফেসর আনিসুজ্জামান, যেমন ভাষা আন্দোলনের 50 বছর পূর্তি, রবীন্দ্রনাথের 70 বর্ষের পূর্তি, এইসব অনুষ্ঠানে আমি করি নিয়মিত। তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়কে আমি একটা সম্বর্ধনা দিয়েছিলাম বার্লিনে। উনি ওখানে ওনার ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে মানুষ বেঁচে থাকতে এরকমভাবে এত সুন্দর অনুষ্ঠান হয় আমার জানা ছিল না। উনি আমার খুব প্রিয় মানুষ ছিলেন, মনে পড়ছে কলকাতায় এসে এসব কথা। আচ্ছা, আমি এবার আপনাকে একটু জিজ্ঞেস করি একটু অন্যরকম কথা। সেটা হলো যে আপনি নিজেকে খুব সুন্দর রাখতে জানেন। আমার 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 আপনাকে দেখে সবসময় মনে হচ্ছে, সেটা আমি আগের দিনও দেখলাম আপনাকে, আজকেও দেখে আমার মনে হচ্ছে এই যে নিজেকে সুন্দর রাখাটা, এটা আপনি বিদেশে বলে আমি বলবো না, এদেশেও অনেক মানুষ আছে যারা নিজেকে সুন্দর রাখতে জানে এবং নিজেকে সুন্দর রাখতে চায়। এই আপনার এই যে সাজ এত সুন্দর নিজেকে রেখেছেন, এর মানে ট্রিক্স, এর মানে ইয়েটা কি, মানে উৎসটা কি, মানে এটা আসলে রং দিয়ে খেলতাম, আমি ছবি আঁকতাম। আচ্ছা। যখন স্কুলে পড়তাম আমার ড্রয়িং আমার এগুলো খুব ভালো ছিল। আমার বন্ধুরা বলতো তুই তো 5 মিনিটেই এত সুন্দর একটা আপেল এঁকে ফেলি। মানে আমার ইচ্ছে ছিল আমি আর্ট কলেজে ভর্তি হবো। হ্যাঁ 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 বলেছিলেন। আমার বাবা কেমিস্ট্রি প্রফেসর ছিলেন, উনি চাইলেন যে আমি সায়েন্স পড়ি, সে কারণেই আমার সায়েন্স পড়া। তো ওই আর কি একটা সেন্স অফ কম্পোজিশন, ছবি আঁকলে যেটা হয়, রঙের ব্যাপারটাও থাকে হয়তো, সেই কারণে আমি জানি না, আমি খুব নিজের মতন যখন যেরকম ভালো লাগে সেভাবে চলি। তার মানে এত সুন্দর যে মেকআপ করেছেন আপনি এত বছর জার্মানিতে থেকে, ওখানে কিছু শেখেননি? মানে কি সুন্দর আপনার মেকআপটা, মানে খুব মানে ন্যাচারাল, আর ভীষণ ন্যাচারাল আর খুব সুন্দর, মানে আপনাকে ভীষণ ভালো সফিস্টিকেটেড দেখতে লাগছে কাজল পরতে। কাজল না আর লিপস্টিক ছাড়া যেন মনে হয় চলেই না, কাজল আর লিপস্টিকটা দরকার, কিন্তু মানে একটা এত সুন্দর সফিস্টিকেটেড একটা সাজ আপনি সেজেছেন। আচ্ছা, আরেকটা কথা, আপনি বলেছিলেন আপনি খুব কল্পনাপ্রবণ, আপনি খুব কল্পনা করতে ভালোবাসেন, আপনি একটু ভাবসাগরে ডুবে থাকতে ভালোবাসেন, যেহেতু আপনি কবিতা লেখেন, আপনি গল্প লেখেন। আমি যখন মানে কিশোর বয়স থেকে কবিতা পড়তে ভালোবাসতাম, কারণ ওটা তাড়াতাড়ি, আমার খুব ধৈর্য ছিল না, এখনও সেরকম ধৈর্য নেই, তবে এখন অনেক কাজ করি সেখানে ধৈর্যের প্রয়োজন হয়, ধৈর্য রাখতে হয়। তবে আমি ছটফটে ছিলাম সবসময়, আর কবিতা পড়তে ভালো লাগতো, যে কবিতা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং অনেক কিছু ভাবা যায়, গভীরে যাওয়া যায়, নিজের মতো করে ভাবা যায়। আচ্ছা, বাংলাদেশে আপনার জন্মস্থান, আপনার ওখানেই সব কিছু বেড়ে ওঠা, ওখানে আপনার আত্মীয় স্বজন বা বাড়ির লোক কে আছে? বন্ধু বান্ধব নিশ্চয়ই আছেন। হ্যাঁ, আমার অনেক বন্ধু বান্ধব আছে। আমার যে স্কুলের বন্ধুরা, যেমন বিজু, শামীম, তারপরে নাজমা, সুলতানা, জ্যোৎস্না, এইসব বন্ধুদের সঙ্গে এখনো গেলে কিন্তু দেখা হয়। সব আমার স্কুলের বন্ধু, স্কুলের। তাছাড়া নতুন বন্ধুরাও আমি হারাই না। যেমন এখানে ফিল্মের সেন্সর বোর্ডে আছে, অভিনয় করে রুমা। আচ্ছা, ওকে আমি নাম্বারটা ঠিক ছিল না, সেজন্য পাইনি। তারপরে কালকে পেয়েছি, ও ঠিকই খুঁজে খুঁজে যেভাবে হয় আমার কাছে লন্ডনে এসছে, পরে দুজনে একসঙ্গে কিছুটা সময় কাটালাম। বন্ধুরা আমি হারাই না। আচ্ছা, তো বাড়ির লোক কি কেউ আছেন, আত্মীয় স্বজন, আপনার মা বাবার? আমার মা খুব বই পড়তে ভালোবাসতেন। আচ্ছা। হ্যাঁ, উনি খুব মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু ওই যে স্কুল পাশ করার পর বিয়ে দিয়ে দেওয়া হলো, আর সে করে পড়াশোনা করে, কিন্তু খুব বই পড়তেন। সুনীল এদের খুব ভক্ত ছিলেন। তো আমার মনে আছে, আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়ি, লাফালাফি করি, ঘর অন্ধকার হয়ে গেছে, আমার মা বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে। আচ্ছা। বাবা এসে বলছেন কি তুমি কিশোরী মেয়ের মতো, আর বাকিও যারা নেই, আর ছেলেমেয়েরা ঘরে স্থির করছে, এরকম আর কি। আমার মায়ের হয়তো একটা ঘর ছিল, সেরকম একটা ঘর আমার ভেতরে আছে। আর তাছাড়া উনি গল্প উপন্যাস করতেন, হয়তো সেটা জেনেটিক্যালি পেয়েছি আমি জানি না, কারণ আমি তো পড়েছি বিজ্ঞান,
আচ্ছা, হ্যাঁ তারপরে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ করতে মানে আমার বাবার ইচ্ছা। দেশে আমার এক ভাই এক বোন আছে, আর এক বোন আছে নিউ ইয়র্কে, আরেক ভাই আচ্ছা। অস্ট্রেলিয়াতে। তো আমরা সবাই আচ্ছা। ছড়িয়ে আছি আর কি। আচ্ছা, মা বাবা। আর আমার ছেলে আছে নিউ ইয়র্কে, ছেলে ওখানে বস্টনে লেখাপড়া করেছে। ও, আপনার ছেলের কথা তো জানাই হয়নি, এটা খুব ইন্টারেস্টিং একটা তারপরে পোর্শন। ও নিউ ইয়র্কে প্রথম চাকরি নিয়ে গেল মর্গান স্ট্যানলি ব্যাংকে, ও ব্যাংকের ওই লাইনেই আছে। আচ্ছা, ছেলে তাহলে আর বস্টনে আমার আছে। স্বামী শহীদ কাজী, আপনার তো এখানে যারা হ্যাঁ। সাহিত্য চর্চা করেন তারা এক বাক্যেই চিনবে, এক বাক্যেই নাম চিনবে। করা দেখুন। হ্যাঁ, আপনার হাজবেন্ডের নামটা একটু বলে দিন সবাই একটু। শহীদ কাজী তো মানে কয়েক বছর আগে সে পৃথিবী ছেড়ে চলে গেছে। হুম হুম হুম, সেটা খুবই স্যাড। অনেক অনুরাগী ভক্ত আছে, সত্যি খুব সেখানেও sad। আছে। যেমন আমি যখন ঢাকায় গিয়েছিলাম, তখন কলকাতা থেকে অনেকে যারা এসেছিলেন তারা আমার সঙ্গে শহীদ কাজীর কথা জানতে চেয়েছেন, বলেছেন। আচ্ছা।